বাংলাদেশে আর আলবদর রাজাকার দেখতে চাই না। আমরা গণতান্ত্রিক ধারায় আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এখানে আমাদের এই যে 17টি বছর আমরা কাটিয়েছি, আমরা সবাই জানি কেমন ছিলাম, সবাই জানি আমাদের উপর কি অত্যাচার নির্যাতন হয়েছে। সেই অত্যাচার নির্যাতনের বর্ণনা এই 5 মিনিটে দেওয়া সম্ভব না। আমি নিজে অনেক নির্যাতনের শিকার হয়েছি, আমার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, আমাকে জেলখানায় পাঠানো হয়েছে, আমাদের নেতা কর্মীদের জেলখানায় পাঠানো হয়েছে, সারা দেশেই এরকম অবস্থা হয়েছে। এত কিছুর পর আমরা একটা নির্বাচন চালাম, নির্বাচনটাও যাতে সময় মতো না হয় এই নির্বাচন পিছানোর জন্য কিন্তু চেষ্টা করা হয়েছে। যারা নির্বাচন চান নাই, নির্বাচন পিছাতে চেয়েছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো যে নির্বাচন না হলে কি হতো, এখন কি হতো দেশের অবস্থা। গণতান্ত্রিক সরকার আছে বলে, জনগণের সরকার আছে বলে আজকে আমরা দুই দল মিলে, সরকারি দল বিরোধী দল মিলে আমরা বৈঠক করতে পারছি, আমরা সমস্যার নির্ধারণ করতে পারছি, আমরা সমাধান দেওয়ার উদ্যোগ নিতে পারছি। মাননীয় স্পিকার, কাজেই আপনাকে আমি আহ্বান জানাবো যে এই সংসদে আমি দেখেছি বিরোধীদের কারণে বিরোধী দলের এক সংসদ সদস্য, তিনি আমরা যখন ফ্যামিলি কার্ডের কথা বলি উনি হাত উঁচা করে বলে আমি পাই নাই, আমি পাই নাই, আমি পাই নাই। মাননীয় সংসদ সদস্য, এই ফ্যামিলি কার্ড তো আপনার জন্য না, আমার জন্য না, এটা যারা পাওয়ার কথা তারা সময় মতো পাবে। কিন্তু আমাদের কাছে মানুষ জিজ্ঞেস করে ফ্যামিলি কার্ড আমরা কবে পাবো, কিন্তু মানুষ কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করে না বেহেশতের টিকিট কবে পাবো, এ কথা কিন্তু জিজ্ঞেস করে না বেহেশতের টিকিট কবে পাবো। এটাই হলো বাস্তবতা। বেহেশতের টিকিট দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছ থেকে বেহেশতের টিকিট নেওয়ার জন্য আমাদের কর্ম দিয়ে সাধনা করে আমরা বেহেশতে যাবো কি যাবো না সেটা আল্লাহ নির্ধারণ করবে। তবে রাজনীতিতে আমরা এবার নতুন যে মেরুকরণ দেখেছি, এই মেরুকরণ থেকে আমাদের বের হওয়া উচিত। স্বচ্ছ রাজনীতি থাকা উচিত, ভিতর বাহির দুই রকম থাকা উচিত নয়। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি যেখানে বসেছেন ঠিক ওইখানেই বেগম খালেদা জিয়া বসেছিলেন 96-তে, আর 96-তে মহান সংসদে আমার মাননীয় সদস্য 1 মিনিটে শেষ করে দেন। মাননীয় স্পিকার 3 মিনিট আমাকে দিবেন। আচ্ছা 2 মিনিটে সাম আপ করেন। আমার 96-তে ওখানে আসার সুযোগ হয়েছিল আপনাদের এই বিরোধী দলের আসনে। আমি দেখেছি ট্রেজারি বেঞ্চে যারা ছিল তাদের আচরণ, তাদের কর্মকাণ্ড, স্পিকার সাহেবের পক্ষপাতিত্ব আমরা সেদিন দেখেছি। আমাদের মাননীয় স্পিকার, আপনাদের সকলের উপস্থিতিতেই বলছি, আপনাদের যে সময় দেয় আমাদের সে সময় কিন্তু দেয় না। আপনারা হিসাব করে দেখুন আমরা সে সময় পাই না। আপনাদের বিরোধী দল হিসাবে আপনাদের সময় দেয়, এখানে আমাদের কোনো আপত্তি নাই। মাননীয় স্পিকার, উনি যেটা মনে করবেন সেটা করবেন, সেটাকে আমরা সাধুবাদ জানাবো। তবে এইখানে আমরা যে কথাগুলো বলবো এই কথাগুলোর মধ্য দিয়ে আমরা যাতে জনগণকে ভালো মেসেজ দিতে পারি। সরকারি দল বিরোধী দল এখন এক হয়ে যদি আমরা কাজ করতে না পারি কখন করব? আপনাদের মধ্যে আরেকটি জিনিস আমি লক্ষ্য করি, যেটা আপনারা অনেক জায়গায় আমাদের এলাকায়ও দেখি, যে শহীদ মিনারে যায় না, আবার স্বাধীনতা দিবসে এসে আলোচনায় অংশগ্রহণ করে। মাছ খাই না, মাছের ঝোল খাই। মাননীয় স্পিকার, ওনারা মাছ খান না, মাছের ঝোল খায়, মাছের ঝোল খাইতে চায়। মাছের ঝোল খাইলে চলবে না, মাছ খাইতে হবে আগে। মাছ ছাড়া ঝোল হয় না, মাছ ছাড়া ঝোল হয় না। ওই শহীদ মিনার ছাড়া দেশ স্বাধীন হতো না। ওই শহীদ মিনারের মধ্যেই লুকিয়ে আছে 52-র ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি, 71-এর শহীদদের স্মৃতি ওই শহীদ মিনারে ঝুলে আছে। কাজেই আমরা এখানে সম্মান প্রদর্শন করি, আর আপনারা সেখানে যেতে চান না কেন এটা আপনারাই জানেন, যাওয়া না যাওয়া আপনাদের ব্যাপার। তবে আমি মনে করব যে এখন আর এই হিসাব নিকাশ না করে আসুন গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। জুলাই নিয়ে আমরা কোনো বিতর্ক রেখে দিতে চাই না। মাননীয় স্পিকার একটু সময় বাড়িয়ে দিবেন, আপনার এলাকার পাশের লোক। মাননীয় স্পিকার,
আমাদের কনস্টিটুয়েন্সি থেকে আপনি অনেক দূরে, তারপরেও 2 মিনিট দেওয়া হলো আপনাকে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত। ধন্যবাদ মাননীয় সদস্য। কাঙালের ধন চুরি করতে করতে এমন পর্যায়ে চলে গেছিল তারা, মাননীয় স্পিকার, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। মহান জাতীয় সংসদে প্রথমবারের মতো বক্তৃতা দিতে পারছি এবং প্রথমবারের মতো নির্বাচিত হয়ে সংসদে আসতে পেরেছি বলে আমি মহান রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার জন্য, যার পরিচয় দিয়ে, যার গঠন করা দলকে দিয়ে আমরা আজকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি আমার মরহুম পিতা সাবেক সংসদ সদস্য সাহেবকে, যার পথ ধরে নান্দাইলের জনগণ আমার উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে এবং আমি এই সংসদে নির্বাচিত করে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আমার অবহেলিত নান্দাইলের জনগণের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি, চিরকৃতজ্ঞ। তারা বারবার আমার পরিবারের প্রতি আস্থা রেখে এই মহান জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করার জন্য আমাকে এবং আমার পূর্বপুরুষদের এই মহান জাতীয় সংসদে পাঠিয়েছিল, সংসদ সদস্য নির্বাচিত করে। মাননীয় স্পিকার, নান্দাইলের একজন কৃষকের স্বপ্ন, একজন যুবকের স্বপ্ন, একজন শ্রমিকের স্বপ্নই আমার স্বপ্ন। মাননীয় স্পিকার, তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি ওয়াদাবদ্ধ, তাদের এলাকার উন্নয়নের জন্য আমি ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় স্পিকার, আমি তাদের নেতা নই, আমি তাদেরকে আশ্বস্ত করেছি আমি তাদের সেবক হয়ে, তাদের কর্মী হয়ে নান্দাইলের উন্নয়ন করতে চাই, তাদের পাশে থাকতে চাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে জানাতে চাই, আমার এলাকায় প্রায় 1250 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। এই রাস্তাগুলোর খুব করুণ দশা। মাননীয় স্পিকার, রোগী যদি রাস্তা দিয়ে নিতে হয় তারা আরো অসুস্থ হয়ে পড়ে, মৃত্যু হয়ে পড়ে এবং গর্ভবতী মায়েরা হাসপাতালে যেতে পারে না, রাস্তার যেই করুণ দশা। মাননীয় স্পিকার, আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমাদেরকে এই সংসদে পাঠিয়েছে তাদের প্রতিনিধিত্ব করে তাদের এলাকার উন্নয়নের জন্য। মাননীয় স্পিকার, আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ওয়াদাবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেই সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা সেই প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে গেছিলাম, তারা সেটা বিশ্বাস করে আমাদেরকে ভোট দিয়েছে। মাননীয় স্পিকার, আমরা বেহেশতের টিকিট বিক্রি করার জন্য মানুষের কাছে যাইনি, আমরা বেহেশতের টিকিটের কথা বলে জনগণের কাছে যাইনি, আমরা গেছিলাম আমাদের ইশতেহার নিয়ে, সেই ইশতেহারকে মানুষ বিশ্বাস করেছে, আমরা এই প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন করছি। মাননীয় স্পিকার, এই বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের পরে কি বিরোধী দলীয় যার সংসদ সদস্যরা আছেন তারাও এখন তাদের এলাকায় ফ্যামিলি কার্ড চাচ্ছেন, তারাও তাদের এলাকায় কৃষক কার্ড চাচ্ছেন, কিন্তু নির্বাচনের আগে বলা হয়েছিল সেইগুলো ভুয়া। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। জুলাই সনদ নিয়ে অনেক কথা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা এই জুলাই সনদ নিয়ে এই সংসদে ডিবেট করেছি। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, মাননীয় স্পিকার, জুলাই সনদ অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাস্তবায়িত হবে, তবে যে এই জুলাই সনদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ প্লাজায় সই করেছিল সেই জুলাই সনদ বাস্তবায়ন হবে। মাননীয় স্পিকার, এর মধ্যে কোনো ইফস অ্যান্ড বাটস নাই। তবে যদি জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে হয়, জনগণের দৃষ্টি ফেরানোর চেষ্টা করা হয়, অপচেষ্টা করা হয়, তাহলে সেটা হবে আত্মঘাতী। আওয়ামী লীগ যেভাবে মাননীয় স্পিকার 1971-কে নিজেদের দলের সম্পত্তি মনে করেছিল, কেউ যদি মনে করে জুলাই সনদ তাদের নিজস্ব সম্পত্তি, সেটি হবে ভুল, সেটি হবে আত্মঘাতী। বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না। মাননীয় স্পিকার, সেই জন্য আমি আহ্বান জানাতে চাই, আপনারা একত্রিতভাবে কাজ করার কথা মুখে বলেন, মুখে মধু অন্তরে বিষ রেখে লাভ হবে না। মাননীয় স্পিকার, আমাদেরকে এগিয়ে যেতে হবে, বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে হবে। We do not want to stick with the past. We want to proceed with Bangladesh. We want to make a better future for our country, for the next generation. মাননীয় স্পিকার, সেই জন্য আমাদেরকে যদি একত্রিতভাবে কাজ না করি তাহলে খাল কেটে কুমির আনা হবে। মাননীয় স্পিকার, কাজেই আমি ওনাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে এবং তাদেরকে আমি আহ্বান জানাতে চাই যেন আমরা
বিরোধিতার জন্য বিরোধিতা না করি। ডিবেট হবে, আপনাদের সংসদ সদস্যরা অনেকে বলেন ডিবেট করব, ডিবেট করেন, কিন্তু আমরা কোনো ন্যারেটিভ তৈরি যেন না করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা আপনাদের জোটের যে দলগুলো আছে তারা জুলাই সনদ নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করছে। আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য মাননীয় প্রতিমন্ত্রী একটি উক্তি করেছেন যে আমাদের জুলাইয়ের সময় যে নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেই সংখ্যা নিয়ে। মাননীয় স্পিকার, ৭১-এর ৩০ লক্ষ, ৩ লক্ষ নিয়ে এখনো বিতর্ক চলছে। আমরা জুলাইকে নিয়ে বিতর্ক করতে চাই না। ৫০ বছর, ১০০ বছর পরে এই জুলাইয়ের শহীদদেরকে নিয়ে আমরা কোনো বিতর্ক রেখে যেতে চাই না মাননীয় স্পিকার। যেটা আমাদের বাস্তব সেটাই যেন আমরা, মাননীয় স্পিকার একটু সময় বাড়িয়ে দিবেন, আপনার এলাকার পাশের লোক মাননীয় স্পিকার। জুলাই সনদ নিয়ে, জুলাই নিয়ে আমরা কোনো বিতর্ক রেখে দিতে চাই না মাননীয় স্পিকার। সেদিকে সকলকে আমি নজর দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিগত সরকারের সময় আমাদের একটি কথা বারবার মনে পড়তো, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত। ধন্যবাদ মাননীয় সদস্য। আমাদের কনস্টিটিউয়েন্সি থেকে আপনি অনেক দূরে, তারপরেও 2 মিনিট দেওয়া হলো আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। কাঙালের ধন চুরি করতে করতে এমন পর্যায়ে চলে গেছিল তারা, মাননীয় স্পিকার, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। গোটা সংসদ, তথাকথিত ক্যাবিনেট এবং কি প্রশাসনের কিছু লোকদেরকে নিয়ে মাননীয় স্পিকার, আঞ্চলিক ভাষায় বলতে হয় তারা ভাগছে, দেশ থেকে পালায় গেছে মাননীয় স্পিকার। এমন পরিণতি যেন আমাদের না হয় সেই দিকে আপনাদেরকেও এই দিকে খেয়াল রাখতে হবে। আপনারা তালি দিচ্ছেন, কথাটা শেষ করতে দেন। আপনাদেরও পরিণতি যেন এরকম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। খাল কেটে কুমির আনবেন না, এমন কাজ করবেন না যেন বাংলাদেশের জনগণ আবার সেই ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই আপনাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে, মাননীয় স্পিকার, বাংলাদেশ শুড বি আ সুপার পাওয়ার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই দিকে পরিশ্রম করছেন। আমরা দেখেছি অতীতে ভিভিআইপি মুভমেন্টের সময় রাস্তা ঘন্টা বন্ধ করে রাখা হতো, রুগী অ্যাম্বুলেন্স দিয়ে যেতে পারতো না, শিশুরা স্কুলে দেরি হয়ে যেত, বাচ্চারা, ব্যবসায়ীরা ব্যবসা করতে রাস্তায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রথা ভেঙে দিয়েছেন। নিজে এখন সিগন্যালে দাঁড়ান, এই প্রথাগুলা যে গঠন হয়েছে, এই প্রথাগুলো যে তিনি করছেন সেগুলো যেন অব্যাহত রাখে, সেই জন্য আমাদেরকেও তাকে সহযোগিতা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী একা চেষ্টা করলে হবে না, সামগ্রিকভাবে we need to work as a team to build Bangladesh. We need to work as a team for the betterment of our country and for the betterment of democracy, Mr. Speaker. আমি আর বক্তব্য বিলম্ব করতে চাই না। So I appeal to the honorable members of the opposition in parliament, let us be united, let us build the country, let us work for the betterment of the country. যে ব্রিটিশ পার্লামেন্ট নারীকে পুরুষ এবং পুরুষকে নারী করা ছাড়া আর সব কিছু করতে পারে। স্বৈরাচারের অন্যতম অংশীজন হিসেবে আমরা কাউকে এই জাতীয় সংসদে দাঁড়িয়ে তার পক্ষে আমরা, তার বক্তব্যের উপর আমরা ধন্যবাদ জানাতে পারি না। দীর্ঘ ১৭ বছর পৃথিবীর জঘন্যতম স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, জীবন উৎসর্গ করেছি এবং রক্তপিচ্ছিল পথ বেয়ে আমরা এই মহান সংসদে এসেছি। সুতরাং এই মহান সংসদে দাঁড়িয়ে সেই স্বৈরাচারের অন্যতম অংশীজন হিসেবে আমরা কাউকে এই জাতীয় সংসদে দাঁড়িয়ে তার পক্ষে আমরা, তার বক্তব্যের উপর আমরা ধন্যবাদ জানাতে পারি না। যদি এটা ধন্যবাদ জানাই তাহলে এদেশের মানুষ এটা ভালো চোখে দেখবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা জানি যে আমরা শুনেছি যে রাষ্ট্রপতি পারেন না, তাকে পারানো হয়। সুতরাং তিনি যে জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য কি তিনি তার হৃদয় থেকে, বিশ্বাসের জায়গা থেকে দিয়েছেন নাকি তাকে বলানো হয়েছে? যদি এই বক্তব্য তার নিজের বক্তব্য না হয়ে থাকে কিংবা যদি তাকে দ্বারা বলানো হয়, তাহলে এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে কোনো ধরনের প্রশংসা কিংবা তিরস্কার কিছুই করা যায় না। মাননীয় স্পিকার, আমরা তো এমন একজন রাষ্ট্রপতি চাই যিনি জাতীয় সংকটে কিংবা
আমাদের সংসদের কোনো সংকটকালীন সময়ে তিনি কিছু ভূমিকা রাখবেন। সে ভূমিকা রাখার মতো একজন রাষ্ট্রপতি আমরা চাই। মাননীয় স্পিকার, আমরা জানি যে স্বৈর শাসন কিংবা একনায়কতন্ত্র কেবলমাত্র একজন ব্যক্তি কিংবা একটি দলের মাধ্যমে সৃষ্টি হয় না। জাতীয় সংসদের সংখ্যাধিক্যের ভিত্তিতেও একনায়কতন্ত্র স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। আমরা জানি ব্রিটিশ পার্লামেন্টে কেন্দ্র করে বলা হয় যে ব্রিটিশ পার্লামেন্ট নারীকে পুরুষ এবং পুরুষকে নারী করা ছাড়া আর সব কিছু করতে পারে। সুতরাং সংখ্যাধিক্যের একনায়কতন্ত্রের ভিত্তিতে যদি কখনো আমাদের এই জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদ স্বৈরতান্ত্রিক হওয়ার চেষ্টা করে, তাহলে যেন একটু ভারসাম্যপূর্ণ অবস্থা রাখার চেষ্টা করেন মাননীয় রাষ্ট্রপতি। আমরা তেমন একজন রাষ্ট্রপতি চাই, ন্যূনতম তিনি যেন ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি এই যে সংখ্যাগরিষ্ঠের একনায়কতন্ত্রের উপর ভিত্তি করে যদি কখনো আমাদের সংবিধানকে ব্যবচ্ছেদ করা হয় ইচ্ছা মতো, তখন যেন সংবিধানের একজন অভিভাবক হিসাবে আমরা যেন স্বাধীন বিচার ব্যবস্থা আমরা পাই, স্বাধীন সুপ্রিম কোর্ট পাই। এতটুকু আশা, এত রক্তের পরে, এত জীবনের পরে, এত বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ আমরা আশা করতেই পারি মাননীয় স্পিকার। সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের মহান সংসদ ভবিষ্যতে তেমনি একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, এবং এই দাবি আমি আমাদের বিরোধী দলের পক্ষ থেকে করছি এবং আমাদের ট্রেজারি বেঞ্চে যারা সরকারি দল রয়েছেন তাদের কাছে এই দাবি আমি উত্থাপন করছি। সবার আগে এই দেশকে একটি নতুন সম্ভাবনার দিকে আমরা নিয়ে যেতে চাই। মাননীয় স্পিকার, আমরা এই মহান সংসদে এসেছি, হয়তো আমরা মহান সংসদে হয়তো এক সময় থাকবো না, কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য একটি অনুকূল বাংলাদেশ রেখে যেতে চাই। মাননীয় স্পিকার, আমরা তো দৃষ্টান্ত দেখেছি, আমরা আমাদের এই সংসদকে পৃথিবীর জন্য মডেল করতে চাই। যে দৃষ্টান্ত দেখিয়েছেন আমাদের বিরোধী দলের নেতা, আমাদের সংসদ নেতা, যে আমরা জাতীয় সংকটে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে জানি, কাজ করতে পারি, এ সক্ষমতা ত্রয়োদশ এই জাতীয় সংসদ দেখাতে সক্ষম হয়েছে। আমি এই কারণে সকল সংসদ সদস্যকে, আমাদের সম্মানিত বিরোধী দলের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের হচ্ছে সবার উপরে জাতীয় ঐক্য, ন্যাশনাল ইন্টিগ্রিটি। সুতরাং আমরা অতীতের সেই যে স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি ধুয়া তুলে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে যারা স্বৈরতন্ত্র চালিয়েছিল, সেই নেতিবাচক কথা আমরা শুনতে চাই না। আমরা নতুন বাংলাদেশে একটি দলকে নির্মূল করার কথা আমরা শুনতে চাই না। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে দুই মিনিট সময় যাচ্ছে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কথা বলতে চাই। 1 মিনিটে সাম আপ করেন। মাননীয় স্পিকার, আমি যে জনপদ থেকে এসেছি সেই জনপদটি হচ্ছে একটি পশ্চাৎপদ জনপদ। আমরা এই সংসদে আমরা জেনেছি যে আমার 20টি ইউনিয়ন, একটি পৌরসভা, এবং সেখানে উন্নয়নের কোনো ছোঁয়া পড়েনি। আমরা জানি যে এখনো 75% রাস্তাঘাট কাঁচা। সুতরাং আমি আমাদের স্থানীয় সরকার এবং সমবায় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন আমার জনপদের রাস্তাঘাট উন্নয়নের জন্য একটু পদক্ষেপ গ্রহণ করেন। মাননীয় স্পিকার, আমার জনপদের এখনো 70টি শিক্ষা প্রতিষ্ঠান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত কোনো সরকারি অনুদান প্রাপ্ত ভবন পায়নি। আমার ঝুঁকিপূর্ণ জনপদ, আমাদের সেই কালবৈশাখী এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার যে জনপদ, সেই জনপদে যদি আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে হয়, সন্তানদেরকে যদি নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসতে হয়, তাহলে ভবন অত্যন্ত জরুরি। 17 বছর পরে দেশে ফিরেছেন, একটা আরামের জীবন ছেড়ে উনি এখানে একটা ঝুঁকিপূর্ণ জীবনে আসছেন আমাদের জন্য। এই সম্মানটা আমাদের দেওয়া দরকার তারেক রহমান সাহেবকে। একটা পরিবার থেকে 3 বার গণতন্ত্রকে রক্ষা করা হয়েছে, এটা কোনো ইতিহাসে, কোনো দেশের ইতিহাসে এটা নেই। জ্বালাময়ী বক্তৃতা দিয়ে কোনো লাভ নাই তাদের, জুলাই সনদ নিয়ে এবং জুলাই বিপ্লব নিয়ে। কিন্তু আমি এই কথাগুলির আন্তরিকতা আমি সন্দেহ করি। আপনারা খেয়াল করেন, এতদিনে, বিপ্লবের পর এতদিনে একটা মানুষকে শাস্তি দেওয়া হয়েছে ওই খুনগুলির জন্য? একটাকে করা হয়েছে?
আওয়ামী লীগের মন্ত্রীগুলি আমাদের জেলে বসে আছে, তাদেরকে নিউরেমবার্গ স্টাইল ওয়ার ক্রাইমসে একটা আন্দোলন করতে হবে আমাদেরকে, তাকে ওখানে আদালতে নিতে হবে এদেরকে, তাদের কাউকে শাস্তি দিব না আমরা। তাহলে এটা কি ধরনের শ্রদ্ধা দেখাচ্ছি আমাদের জুলাই শহীদদের জন্যে? আমাদের ৭১-এর শহীদ, আমাদের জুলাইয়ের শহীদ, তারা দুইজনই খুব উচ্চ মানের মানুষ ছিল। আমরা তাদেরকে হারিয়েছি, কিন্তু আমাদের জ্বালাময়ী বক্তৃতা দিয়ে কোনো লাভ নাই তাদের বিচার, তাদের আক্রমণের বিচার আমাদের দিতে হবে। তো এটা না দিলে মানুষ কোনো পাত্তা দিবে না। আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই যে আমার প্রধানমন্ত্রীর বাবা এবং মা, তারা যে দেশের জন্য কত বিরাট অবদান রেখেছে এটা বলা খুব কঠিন। একটা পরিবার থেকে 3 বার গণতন্ত্রকে রক্ষা করা হয়েছে, এটা বা কোনো ইতিহাসে, কোনো দেশের ইতিহাসে এটা নেই। এবং এই সাহসী পরিবার, আমি জাস্ট বলবো যে উনি 17 বছর পরে দেশে ফিরেছেন, একটা আরামের জীবন ছেড়ে উনি এখানে একটা ঝুঁকিপূর্ণ জীবনে আসছেন আমাদের জন্যে। এই সম্মানটা আমাদের দেওয়া দরকার তারেক রহমান সাহেবকে। আর আমাদের যে এলাকার মানুষ, তাদেরকে ধন্যবাদ দিতে হবে যে ওরা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। এলাকার মানুষরা, সব নেতারা বিশেষ করে অনেক খেটেছে। আমার সহধর্মিনীও ছিল, সেও অনেক কাজ করেছে, সিমি কিবরিয়া, এটার জন্য আমি কৃতজ্ঞ। আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, দেখি আমি সময় পাই কিনা। বড় বড় কয়েকটা প্রজেক্ট আমাদের নবীগঞ্জ বাহুবলে দরকার। মানুষের আকাঙ্ক্ষা যে বিএনপি ক্ষমতায় আসছে, তারা নিশ্চয়ই এগুলি করবে। 1 নম্বর হলো একটা 200 শয্যা, একটা মডার্ন আধুনিক একটা হাসপাতাল। আমি গিয়ে নবীগঞ্জ হাসপাতালে গিয়ে আমি খুব ডিপ্রেসড হয়ে গেছি যে মানুষগুলি সব মাটিতে শুয়ে আছে করিডোরে। এটা কি করে হয়? একটা সভ্য দেশে এটা হতে দেওয়া উচিত না। এটা খুব জরুরি। আরেকটা হলো একটা নার্সিং কলেজ। আমাদের মেয়েদের এই ফিল্ডে শিক্ষা দিলে তারা দেশে বিদেশে তারা যেতে পারবে ভালো চাকরিতে। বিদেশে গেলে শুধু না, এটা নট এনাফ। এবং আমাদের বিদেশে যাওয়ার যে ছেলেরা যেতে চায়, ওদেরকে ভালো চাকরিতে পাঠাতে হবে। শুধু বিদেশে তারা গিয়ে স্ট্রিট ক্লিনার হবে, এটা কোনো মানে হয় না। তো একটা প্রশিক্ষণ কেন্দ্র, টেকনিক্যাল ট্রেনিং কলেজ আমাদের খুব জরুরিভাবে দরকার। এবং সুন্দরবনের মধু আমাদের ঠোঁটে লাগে, মিষ্টি কথা আমরা বলার চেষ্টা করব। সুন্দরবনের মধুর কথা বলার পরে অনেকে দেখাচ্ছিল এরকম, হয়তো ভেবেছিলাম আপনি সবার জন্য নিয়ে আসবেন, এরকম না হলেও এরকম হলেও আনার চেষ্টা করবেন। সবার জন্য নিয়ে আসলে 1 মিনিট বাড়ালাম, যান 1 মিনিট। মাননীয় স্পিকার, 1 মিনিট। জাতীয় সংকট দূর করার জন্য কথা আসছে ঐক্যবদ্ধভাবে আমাদের থাকা এবং দেশ পরিচালনার মধ্যে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত স্পিকার, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বিরোধী দলের নেতা বলেছেন যে আমরা আমাদের কথাগুলো আরো সংযত করব এবং সুন্দরবনের মধু আমাদের ঠোঁটে লাগে, মিষ্টি কথা আমরা বলার চেষ্টা করব। আমার এলাকা হলো সুন্দরবন এলাকা। আমি সকল মাননীয় সংসদ সদস্যদেরকে সুন্দরবনে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি এবং মধু খাওয়ার এবং সুন্দরবন ভ্রমণের আমি দাওয়াত দিচ্ছি। মাননীয় স্পিকার, সর্বশেষ আমার নির্বাচনী এলাকায় এই নির্বাচনী এলাকার মধ্যে অনেকগুলো সমস্যা আছে, যেগুলো মাননীয় জাতীয় সংসদ সদস্যরা বলেছেন। রাস্তাঘাটের সমস্যা, টেকসই বেড়ি বাঁধের। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি খুব ইন্টেলিজেন্ট। আমি সুন্দরবনের মধুর কথা বলার পরে অনেকে দেখাচ্ছিল এরকম, হয়তো ভেবেছিলাম আপনি সবার জন্য নিয়ে আসবেন, এরকম না হলেও এরকম হলেও আনার চেষ্টা করবেন। সবার জন্য নিয়ে আসলে 1 মিনিট বাড়ালাম, যান 1 মিনিট। মাননীয় স্পিকার, 1 মিনিট। জি, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় অনেকগুলো সমস্যার মধ্যে আমি মনে করি যে উপকূল এলাকা হওয়ার কারণেই
প্রতি বছরেই প্রায় বেড়িবাঁধ ভেঙে যায়। দ্রুত এই বেড়িবাঁধ টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে আমি আহ্বান জানাচ্ছি। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত রয়েছে এবং আমার নির্বাচন এলাকায় দুইটি উপজেলা আছে, তার মধ্যে কয়রাকে আমরা পৌরসভা মানে উন্নতি করার জন্য ইতিমধ্যে আমি ডিও লেটার দিয়েছি, এটার জন্য বাস্তবে রূপ নেয়। আমার এলাকায় মৎস্য চাষের অনেক সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে রাজস্ব আয় হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এই কারণেই আমরা সেখানেই একটা মৎস্য শিল্প আমরা গড়ে তুলতে চাই। আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রীকে আমি অনুরোধ রাখতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন পিরোজপুর 2 আসন। না, উনি দিবেন মাননীয় সদস্যবৃন্দ, এত বড় কৌটা না দিলে মিডিয়াম দিবেন, বোঝা গেছে।